13.5 ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ছাত্র গণঅভ্যুত্থানে আহতরা, আজ দুপুরে সচিবালয়ে আলোচনা। চট্টগ্রাম নিয়ে ভারতীয় চ্যানেলের প্রোপাগান্ডা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের কড়া জবাব দেওয়ার আহ্বান নেটিজেনদের। টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে বিএসবি ক্যাম্ব্রিয়ান, শিক্ষার্থীদের 400 কোটি টাকা লোপাট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। দাবি পূরণের আশ্বাসে প্রায় 13.5 ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরেছেন ছাত্র গণঅভ্যুত্থানে আহতরা। চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষুব্ধ আহত ব্যক্তিদের শান্ত করতে শেষ রাতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়কে ছুটে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন বিশেষ সহকারী। আজ দুপুরে বৈঠক করে ডিসেম্বরের মধ্যেই পুনর্বাসন পরিকল্পনার কথা জানান তারা। মানিক শিকদারের রিপোর্ট। মধ্যরাতে হাসপাতালের বিছানা ছেড়ে এভাবেই রাজপথে অবস্থান জাতীয় অর্থোপেডিক হাসপাতালের রোগীদের। কারো হাত নেই, পা নেই, কেউ হারিয়েছেন চোখ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 3 মাস পার হলেও সুচিকিৎসা থেকে বঞ্চিত এসব রোগীরা। আমরা যে দাবিগুলো ওনাদেরকে অলরেডি জানাইছি, সেই দাবিগুলোর কোনো একটারও প্রতিফলন পাচ্ছি না। আমরা আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছে, আমাদেরকে বাস্তবে কিছুই করতে পারতেছে না। আজকে আমাদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। স্বাস্থ্য উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি 3 উপদেষ্টার কাছে তাদের দাবি তুলে ধরতেই এভাবেই দীর্ঘ প্রতীক্ষা। কথা কাজে ওরকম মিল নেই দেখে এই জন্য আজকে মনে করেন যে আমরা আবার দেখা যাইতেছে খাতা কলমে একটা স্টেটমেন্ট চাই। তারা আসুক, তাদের কাছে বলবো, তারা নিজের এখানে এসে শুনুক। রাত 12টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রোগীদের শান্ত করতে ব্যর্থ হন। আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো আর তারা স্বাধীন করছিল দেশ, আগেই তো ভালো ছিল। এখন এইটা জায়গাটা আসলে আমরা আমাদের নিজেদের আসলে খারাপ লাগে। দাবি না মানা পর্যন্ত হাসপাতালে ফিরবেন না বলে জানায় আন্দোলনকারীরা। অনেক আহত আছে, আহতদের অভিভাবক আছে, সবাই এখানে থাকবে। ওনারা আসুক, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে আমরা ওয়েট করব। অবশেষে রাত 3টার দিকে হাসপাতাল গেটে আসেন আসিফ নজরুল সহ সরকারের 4 উপদেষ্টা। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন। সচিবালয়ে আলোচনার আহ্বান জানিয়ে একটি রূপরেখা প্রণয়নের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দেন উপদেষ্টারা। আপনারা আলোচনায় বসেন, কথা শুনেন, আপনাদের কথাগুলো যাতে কার্যকরভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি, এই সুযোগটুকু আমাদেরকে দেন। আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দিবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। বুধবার দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা কয়েকজন রোগীর সাথে দেখা করে বাকিদের এড়িয়ে যাওয়ায় শুরু হয় ক্ষোভ। আটকে দেয়া হয় স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি। এরপর আহত রোগীরা অবস্থান নেয় পঙ্গু হাসপাতালের সামনের সড়কে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রচার করে আবারও আলোচনায় ভারতের টেলিভিশন রিপাবলিক বাংলা। প্রতিবেদনে চট্টগ্রামকে ভারতের দাবি করে অঞ্চলটি দখল করতে মোদী সরকারের হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করতে দেখা যায় চ্যানেলটির উপস্থাপক বিতর্কিত ময়ূখ রঞ্জনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় বইছে নেটিজেনদের মধ্যে। তারা বলছেন ময়ূখের এমন মন্তব্য বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক। আশরাফ শুভর রিপোর্ট। স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তুমুল বিতর্কে ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলা। এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়।
এমনকি ভারতের এসব কতিপয় মিডিয়া নিয়ে অস্বস্তি এবং অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। গুজব এবং অতিরঞ্জিত সংবাদের এই মহড়ার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার এই বেসরকারি টেলিভিশনটি, যেখানে চট্টগ্রাম দখল করতে মোদী সরকারকে তাগিদ দেন উপস্থাপক। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এছাড়া চট্টগ্রামের হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে, তাই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস আতঙ্কে রয়েছে বলেও মন্তব্য করা হয় অনুষ্ঠানে। প্রফেসর ইউনূস তিনি সেই আশঙ্কা করছেন। তবে চট্টগ্রাম নিয়ে ভারতের রিপাবলিকান বাংলার এমন প্রতিবেদন প্রচারে ক্ষুব্ধ দেশের নেটিজেনরা। চট্টগ্রামকে আরো অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে বলে মত অনেকের। এছাড়া কোনো স্বাধীন দেশের সীমানা নিয়ে এমন হুমকি দেয় অন্তর্বর্তী সরকার এবং দিল্লি দূতাবাসের আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন নাগরিকরা। বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে। আশরাফ শুভ, 21 টেলিভিশন। শিক্ষাকে ব্যবসায় পরিণত করে নানা প্রলোভন দিয়ে 1000 শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন 400 কোটি টাকা। প্রতি বছর তার টার্গেট থাকে এভাবেই 1000 কোটি টাকা লোপাটের, বলছি বিএসবি ক্যাম্বিয়ান গ্লোবাল নেটওয়ার্কের MK বাশারের কথা। ভুক্তভোগীরা বলছেন উচ্চ শিক্ষার্থে 15টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিশ্রুতির ফাঁদ দিয়ে সর্বশান্ত করা হয়েছে তাদেরকে। বিএসবি ক্যাম্বিয়ানের শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটের জনাকীর্ণ সাগররুনি মিলনায়তন। এখানেই বিএসবি ক্যাম্বিয়ান গ্লোবাল নেটওয়ার্কের লায়ন MK বাশারের প্রতারণার ফেরেস্তি তুলে ধরা হয়। এমনও ভুক্তভোগী আছে যারা নাকি বিগত 4 থেকে 5 বছর ধরে ঘুরতেছে, পাওনা টাকা ফেরত পেতেছে না। কিভাবে হাজারো তরুণকে বিদেশে ডিগ্রি অর্জনে ধোঁকা দিয়ে আত্মসাৎ করা হয়েছে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে দেওয়া হয়েছে, তারই বিবরণ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন যদি ওই টাকাগুলো আমরা ফেরত না পাই, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে। 2 বছর পর্যন্ত তারা অনেকে ব্রেক স্টাডি হয়ে গেছে, তারপরে তারা লেখাপড়া করতে পারতেছে না। যখন কোনো স্টুডেন্ট বিদেশে ভর্তি হবে, তাদের ভিসা প্রসেস করতে হবে, যাবতীয় বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কেবল 11 মাসেই প্রতারিত করা হাজারেরও অধিক শিক্ষার্থীর প্রতিজনের 20 লাখ থেকে শুরু করে 60 লাখ টাকা পর্যন্ত মোট 400 কোটি টাকা নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কাউন্সিলররা। সর্বমোট আমার 54,53,780 টাকা ওনাদের কাছে। এই টাকাগুলা আমি ফেরত পাবো কিনা তাও আমি বুঝতে পারতেছি না। কানাডা, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, আমেরিকার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে লায়ন MK বাশারের কোনো সম্পৃক্ততা না থাকলেও সেই সব দেশের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিও নিয়েছে ক্যাম্বিয়ান। ওরা বলে যে টিউশন ফিটা আমরা যেহেতু সেনায়া কলেজে এজেন্ট, আমাদের মাধ্যমে টিউশন ফিটা পে করেন। আমি ওদের মাধ্যমে টিউশন ফি পে করি, আমরা ভিসা রিজেক্ট হওয়ার পরে আমি রিফান্ড অ্যাপ্লাই করি, কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো ধরনের রেসপন্স ওদের কাছ থেকে পাই নাই। অথচ বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইলে নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে চালানো হয়েছে হামলা। লায়ন MK বাশারের ন্যাশনাল আইডির বিপরীতে 176টি সিম দিয়ে চালানো হয় নানান হুমকি ধমকিও। টাকা আপনারা জমা দিয়েছেন বিএসবিতে। বিএসবি আমার একক প্রতিষ্ঠান, সোল প্রোপ্রাইটারশিপ। আমাকে যারা সহযোগিতা করছে, আমার সাপোর্টিং কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদেরকে যদি আপনারা হ্যারাসমেন্ট করেন, আদৌ আপনারা এই টাকা উঠাই দিতে পারবেন কিনা সেটা কি নিশ্চিত? টাকা হারানো নিঃস্ব অসহায় শিক্ষার্থীদের অভিযোগ, লায়ন বাশার ও তার স্ত্রী পুত্র কাউন্সিলর হিমেল সেজুতি সহ কোনো কর্মকর্তাই আর ফোন রিসিভ করেন না। পাওনা উদ্ধারে সভা, সেমিনার, মানববন্ধনে ক্যাম্বিয়ানের ক্যাডার ফারুকের বাহিনী মারধরও করে। এখানে আমার টাকা আছে হলো 20 লক্ষ টাকা, টিউশন ফি হিসাবে দিই 17 লক্ষ টাকা। 1 বছরের টিউশন ফি নাই, এমনকি তারা আমার কাছ থেকে ওই 1 বছরের খরচটাও নিয়ে নেয়। হয়রানি, হামলা, নির্যাতন উপেক্ষা করে টাকা ফেরত চেয়ে 14 জন বিভিন্ন থানায় মামলা করে। তবে 9 জনকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে বাশার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 2 যুগেও সংস্কার হয়নি মাদারীপুরের ছায়াবৃত্তি আশ্রয়ণ প্রকল্প, দুর্ভোগে বাসিন্দারা।
এখন আবারও ২১শে সংবাদ। দুর্যোগেও সংস্কার হয়নি মাদারীপুরের কালকিনির ছায়াবীথি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। জীর্ণ ঘরে বসবাস করতে হচ্ছে বাসিন্দাদের। দিন কাটছে দুর্ভোগে। প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাংবাদিক মাঝে মধ্যে এই ছবি তুললে নেয় বা এরকম আমার কথা নেয়, এয়া কোনো কিছুই হয় না। বৃষ্টিতে ভিজি লোকে হুগাই কোনো সরকারি লোকে বা কোনো মেম্বার চেয়ারম্যান আমাকে ভিজে চলছে। এই টুট দিয়ে থাকে উপরে কাগজ দিয়া কোন রকম কাটাই আর কি। এভাবেই ক্ষোভ জানালেন কালকিনির ছায়াবীথি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। কি হালে আসি এবং একমাত্র জানে আল্লাহ, আর কেউ জানে না। সরকার কোনো ভূমিকা নেয় না, দেখে না। আমরা খুব কষ্টের বিরামে আছি। তারা জানিয়েছেন ২০০২ সালে বাঁশগাড়ি ইউনিয়নে নির্মিত হয় আশ্রয়ণ প্রকল্পটি। এরপর কোনো সংস্কার কাজ হয়নি। জরাজীর্ণ হয়ে পড়ে আছে ঘরগুলো। আমরা কোনো বাড়ি নেই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, অর্ধ নাই, সম্পদ নাই। এর লেগে আমরা এই জায়গায় থাকতে আছি এত কষ্ট করিয়া। বৃষ্টি হলেও ভাঙা চাল দিয়ে পানি পড়ে। কষ্ট করেই বসবাস করতে হচ্ছে তাদের। বৃষ্টি পড়লে পানি পড়ে, আমরা থাকতে পারি না। কাগজ দিয়া কোনো মতন আমরা থাকি আমাকে পোলাহান লইয়া। বৃষ্টি আসলে বই খাতা ভিজে যায়। বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন। এই ঘরগুলি অকার্য হওয়ার কারণে, না থাকার উপযোগীর কারণে অনেক ফ্যামিলি চলে গেছে। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ঘরগুলো মেরামত করে দেবে, তেমনটাই দাবি স্থানীয়দের। যদি কোনো সরকারি লোকজনের দয়া হইতো, আমাকে জিনিসগুলো যদি একটু ভালো মতন দেখতো, তাহলে আমার খুব সুন্দর হতো। আশ্রয়ণ প্রকল্পের সভাপতি জানান, জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কোথাও অনেক আমরা কান্দাকারি করছি, আমার কোনো কাজ হয় নাই। স্থানীয় প্রশাসন বলছে সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, দ্রুতই কাজ শুরু হবে। আশ্রয়ণ প্রকল্পকে কিভাবে নতুন রূপে আমরা পুনর্নির্মাণ এবং সংস্কার করে মানুষের বসবাস উপযোগী করতে পারি, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রকল্পটিতে মোট ২৪টি ব্যারাক রয়েছে। প্রতিটি ব্যারাকে রয়েছে 10টি করে ঘর। এর প্রায় সবগুলোই জরাজীর্ণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। দর্শক, মাদারীপুরের কালকিনি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকিবুজ্জামান। তার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। রকিব, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় আশ্রয়ণ প্রকল্পের এই জীর্ণদশা কেন ঠিক হয়নি, বা বড় বড় রাজনৈতিক বিদ্রোহ ছিলেন, তারাও বা কেন এটি ব্যবস্থা নেননি? আসলে যেই এই আশ্রয়ণ প্রকল্পটা আসলে সৃষ্টির পর থেকে প্রশাসন থেকে শুরু করে এবং যারা যারা রয়েছেন স্থানীয় এমপি, মন্ত্রী থেকে শুরু করে কেউই কিন্তু তাদের খোঁজ নেয়নি। আসলে কেন নেয়নি সেই বিষয়টা কিন্তু আসলে যারা এখানে বসবাস করছে তাদেরও অজানা। তারা কিন্তু আমাদেরকে যেমন জানিয়েছে যে তারা স্থানীয় মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি যারাই ছিলেন ইতিপূর্বে, তাদের সবার কাছে কিন্তু তারা গিয়েছিলেন, কিন্তু তাদের দরখাস্ত দেওয়ার পরেও তারা কিন্তু এই দিকে তাদের ফিরে তাকায়নি। তারা তাদের নিজেদের জিনিস নিয়ে, তাদের নিজেদের কাজ দিয়ে তারা ব্যস্ত ছিল। এইসব অসহায় মানুষদের খোঁজ কিন্তু কেউই রাখেনি। ২০০২ সালে এই ঘরগুলো তৈরি হয়েছে এবং এইরকম কালকিনি উপজেলায় শুধু ছায়াবীথি আশ্রয়ণ প্রকল্পই নয়, এবং আরো 2টি আশ্রয়ণ প্রকল্প এখানে রয়েছে। সেই দুটিরও কিন্তু একই অবস্থা। এই করুণ অবস্থার দিকে কিন্তু কখনোই প্রশাসন থেকে শুরু করে স্থানীয় এমপি, মন্ত্রী তারা কিন্তু তাকায়নি। এবং তাদের যে অবস্থা এখানে দেখেছি আমরা এসে, যে তাদের বসবাসের অযোগ্য ঘরগুলো যারা এখানে জি রকিব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের কালকিনির প্রতিনিধি রকিবের কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের জীর্ণদশার খবর জানছিলাম এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম আমাদের সহকর্মী সেই অবস্থানটি। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ পয়েন্টে জিতেছে শ্রীলঙ্কা। এই জয়ে 3 ম্যাচ সিরিজে লিড নিল স্বাগতিক দল। ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে আভিস্কা ফার্নান্দো ও কুশল ম্যান্ডেসের এই খেলেন। এই ইনিংসে 4 বল বাকি থাকতে শুরু হয় বৃষ্টি। প্রায় 2 ঘন্টা পর মাঠে গড়ায় খেলা কিউদের টার্গেট দ্বারা 27 ওভারে 221। এই লক্ষ্যে সবকটি ওভার খেলেও 9 উইকেট হারিয়ে 175 রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। সর্বোচ্চ 3 উইকেট নিচে দিলছেন মাদাসুঙ্কা। শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 13.5 ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ছাত্রগণ অভ্যুত্থানে আহতরা। আজ দুপুরে সচিবালয়ে আলোচনা। চট্টগ্রাম নিয়ে ভারতীয় চ্যানেলের প্রোপাগান্ডা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের কড়া জবাব দেওয়ার আহ্বান নেটিজেনদের।
টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে বিএসবি ক্যামব্রিয়ান, শিক্ষার্থীদের 400 কোটি টাকা লোপাট। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।